গুড মর্নিং এভরিওয়ান। আজকে ডে 3। তো আমি আজকে সকালবেলা তাজপুরে রয়েছি এখন। তো আমার এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। তো ব্রেকফাস্টে আমাকে আজকে এটা দিয়েছে। তো ব্রেকফাস্ট আমি সকালবেলায় ঘরেই নিয়ে নিয়েছি। তো ব্রেকফাস্ট করবো, দেন ফ্রেশ হবো, রেডি হয়ে বেরোবো। তো আজকে আমাদের ঘর ছাড়ার দিন এবং বাড়ি ফেরার দিন আজকে। তো বাড়ি ফিরবো আজকে অনেক দিন পর। বাড়ি থেকে 3-4 দিনের জন্য বেরোলেও বেশ মনে হয় যেন অনেকটা দিনই বাড়িতে নেই, বাড়ির লোকগুলোর সঙ্গে দেখা হয় না বা সেরকমভাবে কথা হয়ে ওঠে না, অনেক সময় নেটওয়ার্ক ইস্যুর জন্য। তো আজকে অনেক দিন পর বাড়িতে যাব। একটা এটাও একটা আলাদা আবেগ বা আলাদা আনন্দ। তো আজকের দিনটা শুরু করি। আজকের দিনটা আমার শুরু হয়েছিল ঠিক এরকম জায়গাতেই, দেখে নাও তোমরাই। স্যান্ড কোর্টিয়ারের এক দাদার সাথে কথা বলে আমি জানতে পারি ফায়ারিং আমাদের অ্যাকচুয়ালি এটা তো এটা এখন একটু চেঞ্জ হচ্ছে, কনসেপ্ট কাজ হচ্ছে শুটিংয়ে। যেখানে আমাদের ফায়ারিং একটা পয়েন্ট ছিল যে আমরা এখানে ফায়ারিং করতাম, আমাদের কাছে রাইফেল আছে যেগুলো এয়ার গান বলা হয়। যেহেতু আমাদের এখন ওইটা হয়ে গেছে বলে এখন যেহেতু কনস্ট্রাকশন হচ্ছে আপনাদের এইদিকে বড় বিল্ডিং আপনি দেখতে পাচ্ছেন যে কাজগুলো হচ্ছে, তো যার ফলে এটা এখন বন্ধ আছে। কারণ আপনি যদি এখানে ফায়ার করেন তো ওগুলোতে চলবে, ওগুলো সব এখন ভিআইপি সেকশন করা আছে, ওটা এখনো পুরো কমপ্লিট হয়ে গেছে। বাট ওটাতে যাওয়ার জন্য যেসব রাস্তা হবে, সুইমিং পুল হবে, পুকুর হবে, মিডল দিয়ে রাস্তা হবে, ঠিক আছে। এবং আপনার ওখানেও সুইমিং পুল আছে, একটা ডবল সুইমিং পুল প্রপার্টিতে হবে। এটা টোটাল একটা 4 স্টার হোটেল কাছাকাছি চলে আমরা এটা নেবো, কারণ এটা 2 স্টারের উপরে আছে এখন। এটা কনভার্ট হয়ে 4 স্টার হবে, কিন্তু আমাদের সার্ভিসটা আমরা 5 স্টার রাখারই চেষ্টা করি। না, সার্ভিস আপনাদের নো ডাউট ভালো, এবং যখনই আমি দেখেছি যে আপনারা মানে বলার সাথে সাথে সঙ্গে সঙ্গে সার্ভিসটা আমি পেয়ে গেছি, আপনাদের কোনো সমস্যা কিছু হয়নি আমার। তো আমার সত্যি ভালো লেগেছে এখানে এসে, এবং আপনাদের এখানে মনে হয় পেটও আছে। তো রাস্তা থেকে আমরা একে এটা আমার খুব ভালো লেগেছে যে ইন্ডিয়ান পেট রাখা, এখন তো কেউ চায় না কি ইন্ডিয়ান পেট রাখতে। তো সেখানে এনারা এখানে ইন্ডিয়ান পেট রেখেছেন, খুব ভালো লাগলো। ওইদিকেও কিছু দেখলাম মুরগি মোরগ কিছু আছে, তো আমার সেটাও ভালো লেগেছে। আমি ওটা পরে সময় পেলে দেখাবো। আমরা চেষ্টা করেছি এটা রিসোর্টের মতো থাকুক, ন্যাচারাল চেষ্টা করেছি। রিসর্ট হলেও জিনিসটা যেন বাড়ির মতো সবাই ফিল করতে পারে। আশা করি আপনি যে ব্যালকনি থেকে যে গাছ বা যে সুথিং মিউজিক একটা ওই ওল্ড না পিসফুল না, একদম এটা আমার খুব ভালো লাগছে। ভীষণ শান্তি পেয়েছি আমি এখানে এসে, মানে একদম চুপচাপ নিরিবিলি, কোনো ঝুটঝামেলা নেই। এত ক্রাউডেড এখন সব জায়গায়, মানে দীঘার সাইডে গেলে বেশিরভাগই দেখি ক্রাউড, ভীষণ ক্রাউড থাকে দীঘাতে। তো যার কারণে অনেকেই ক্রাউডটাকে পছন্দ করে না, ক্রাউড থেকে একটু এড়িয়ে দুদিনের জন্য একটু শান্তি খোঁজে মানুষ। ডেফিনেটলি শান্তির খোঁজেই মানুষ বেড়াতে যায়। তো সেই জন্য এখানে আসতেই পারেন আপনারা, কোনো সেরকম কোনো খুব একটা যে অসুবিধা আছে আমার বলে মনে হয়নি, মানে আমি ফিল করিনি। তো আপনারা এসে আপনাদের যে ইয়েটা আছে আপনারা নিজেরা বুঝে নেবেন, সেটা আমার মনে হয় না কোনো সমস্যা কিছু হবে। সকাল 10:30টায় রিসর্ট থেকে বেরিয়ে আমি কিন্তু আস্তে আস্তে সি বিচের দিকেই রওনা দিই। রিসর্ট থেকে তাজপুর সি বিচের দূরত্ব মোটামুটি প্রায় 1-2 মিনিটের মতো হবে। তোমরা চাইলে কিন্তু পায়ে হেঁটেই এখানে পৌঁছাতে পারো। যেহেতু আজকে আমার বাড়ি ফেরার দিন ছিল, সেহেতু আমি কিন্তু গাড়ি নিয়েই একবারে বেরিয়ে পড়েছিলাম এবং গাড়িটাকে এখানে পার্ক করি। তারপর গাড়ি থেকে বেরিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে
আমি সি বিচের দিকে এগিয়ে যাই। চারপাশটা দেখতে থাকি কত পরিবর্তন হয়ে গেছে। আমি এর আগে এসেছিলাম 2018 সালে, আর এটা 2026, প্রায় 8 বছর পর। বহু পরিবর্তন হয়ে গেছে। পুরো সি বিচটাই কিন্তু বিভিন্ন রকমের স্ট্যাচু দিয়ে সাজানো। হতেও পারে এখানে রাত্রেবেলায় বিভিন্ন আলোর খেলা চলে। গতকাল রাত্রেবেলায় আমি তাজপুরে এসে পৌঁছালেও সি বিচের ধারে কিন্তু আমি কোনোভাবেই এসে পৌঁছাতে পারিনি, যেহেতু আমি তোমাদেরকে জানিয়েছিলাম গতকাল রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, যার কারণে সি বিচের ধারে এসে পৌঁছানো কিন্তু কোনোভাবেই সম্ভব ছিল না আমার। তো আমি রাতের সি বিচটাকেও সেই জন্য দেখে উঠতে পারিনি। ভাবলাম রাতের সি বিচ মিস করলেও দিনেরটা কেন মিস করি, সেজন্য চলেই আসলাম। সি বিচে ঘুরতে ঘুরতে দূর থেকে কিছু একটা পড়ে থাকতে দেখে বেশ কৌতূহলবশত সামনের দিকে এগিয়ে যাই। গিয়ে দেখি একটি ডলফিনের মৃতদেহ পড়ে রয়েছে। দেখে মনে হলো বহুদিন আগেই মারা গেছে, হয়তো সমুদ্রের জলে ভেসে এসেছে। তো আমি একটু অবাকই হই, কারণ আমি এরকম সত্যি কথা বলতে কোনোদিনই দেখিনি। এই প্রথম আমার জীবনে দেখা এরকম। সি বিচটা ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর সমুদ্রের জলটা দেখে এত ভালো লাগছিল। সমুদ্রের জলটাও ছিল তেমন পরিষ্কার পরিচ্ছন্ন। এবার সমুদ্রে বেড়াতে এসে আমি কিন্তু একবারের জন্য সমুদ্রে নামিনি। তো ভাবলাম পরিষ্কার পরিচ্ছন্ন জল দেখে একটু সমুদ্রের জলে পাটাকে ডুবিয়েই নেওয়া যাক। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আমি পৌঁছে গেছিলাম তাজপুর লাইট হাউসে। তাজপুর লাইট হাউসের দূরত্ব এখান থেকে প্রায় 5 মিনিটের মতো। লাইট হাউসের মেন গেট দিয়ে ঢোকার সময় বাইরের দেওয়ালে দেখি এরকম একটা বোর্ড টাঙানো রয়েছে। এখানে লেখা রয়েছে এন্ট্রি টাইমিং, এন্ট্রি ফিজ, আর কেউ যদি ক্যামেরা ক্যারি করো তাহলে সেই ক্যামেরার কত ফিস সেটা। এখানে আমি ডিটেলসে সবই দিয়ে দিলাম। তোমরা যাওয়ার আগে কিন্তু অবশ্যই চেক করে দেখে নিয়ে তারপর যাবে, না হলে কিন্তু গিয়ে ঘুরে আসতে হতে পারে। লাইট হাউসের ভিতরে ঢুকে দেখি চারপাশটা গাছপালা দিয়ে বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস দিয়ে বেশ সুন্দর করে কিন্তু সাজানো গোছানো। বাচ্চারা এসে চাইলেই কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিটিস এখানে পেয়ে যাবে, আর প্রচুর বসার জায়গাও আছে। কেউ যদি চাও এসে বিকালের দিকে কিন্তু একটা বেশ ভালো সুন্দর সময় এখানে কাটিয়ে যেতেই পারো। যারা লাইট হাউসে আসোনি তাদেরকে আমি একবার বলবো, তাজপুর বেড়াতে আসলে অবশ্যই লাইট হাউসে কিন্তু একবার হলেও এসে ঘুরে যেও। টিকিট কেটে নিয়ে লাইট হাউসের ওপরে ওঠার যে সিঁড়িটা তার সামনে এসে দাঁড়াই। দেখি এখানে লেখা রয়েছে জুতো খুলে ভিতরে প্রবেশের জন্য। তো আমি সেই মতো জুতো খুলে নিই এবং আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করতে থাকি। ভিতরে ঢুকে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমি দেখতে পাই লাইট হাউসের বাইরের মতোই কিন্তু ভিতরটাও বেশ সুন্দর করে সাজানো গোছানো, আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। কোথাও এতটুকু নোংরা দেখা যাবে না। তো যারা এখানে আসবে ভাবছো তাদেরকে আমি জানিয়ে রাখবো, তোমরাও কিন্তু এখানে এসে এই পরিষ্কার পরিচ্ছন্নতাটাই বজায় রেখো। প্রায় 10-12 তলা কমপ্লিট করে তারপরেই কিন্তু আমি লাইট হাউসের শেষ প্রান্তে এসে পৌঁছাই, মানে একদম টপে। ওপরে উঠে বাইরে বেরিয়ে দৃশ্যটা দেখে আমি একটু স্তব্ধ হয়ে যাই। এত অসম্ভব সুন্দর লাগছে, চারপাশটা একদম সবুজে পরিপূর্ণ। যেখানে সবুজের শেষ সেখান থেকে শুরু হচ্ছে সমুদ্রের। দারুণ একটা সুন্দর হাওয়া দিচ্ছে, কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারছি না। গাড়ি থেকে বেরিয়ে লাইট হাউসে ঢোকার সময় গরমটা লাগলেও আমি কিন্তু ওপরে ওঠার পর এতটুকু গরম অনুভব করতে পারিনি, এতটাই ভালো হাওয়া দিচ্ছিল। আগের দিন রাতে ঝড় বৃষ্টি হওয়ার কারণে আবহাওয়াটাও কিন্তু একটু হলেও অন্যরকম লাগছিল। সবুজ রংটা চোখের ওপর এতটাই প্রভাব ফেলছিল যেন চোখটা এখানে স্থির হয়ে যাচ্ছিল। লাইট হাউসের ওপর থেকে নিচের দৃশ্যটাও কিন্তু কম সুন্দর ছিল না। এমন সুন্দর লোভনীয় দৃশ্য পেলে তখন কি আর মনে হয় অন্য কোথাও যাই? মনে হয় বাকি সময়টুকু এখানে বসেই কাটিয়ে দিই।
আমাকে কিন্তু এখান থেকে বেশ তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয়েছিল, কারণ আমার এর পরের গন্তব্য ছিল মন্দারমণি। যেহেতু আমার হাতে সময় খুবই কম ছিল, তাই আমি ভেবেছিলাম একবারেই আমি তাজপুর মন্দারমণি ঘুরেই ফিরবো। লাইট হাউসে যখন আমি ঢুকি তখন কিন্তু এই দাদাই আমাকে টিকিটটা কেটে দিয়েছিলেন। এই দাদা অফিস রুমেই থাকেন। তো আমি এই দাদার সঙ্গে একটু কথা বলি, জানতে চাই যে এত সুন্দর করে যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা এবং গুছিয়ে রাখা ভিতরটা, তো এটা কে করে থাকে। তো দাদা উত্তরে জানায় আমরাই এগুলো সমস্ত কিছু পরিচর্যা করে থাকি, সব কিছু দেখাশোনা করি। তো দাদাকে ধন্যবাদ জানিয়ে আমি এখান থেকে বেরিয়ে পড়ি। এবারের মতো তাজপুরকে বিদায় জানিয়ে আমি কিন্তু বেরিয়ে পড়লাম মন্দারমণির উদ্দেশ্যে। মন্দারমণি সি বিচে পৌঁছে দেখি এরিয়াটা কিন্তু বেশ ক্রাউডেড হয়ে রয়েছে। প্রচুর মানুষজনের কিন্তু ভিড় বেড়েছে এখানে, প্রচুর মানুষের আনাগোনা চলছে। এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে সময় কাটাচ্ছেন। কেউ সময় কাটাচ্ছেন গল্প করে, কেউ সময় কাটাচ্ছেন জিনিসপত্র কেনাকাটা করে, কেউ নিজেদের বিভিন্ন কাজ করছেন, কেউ হাঁটাচলা করছেন সি বিচে, কেউ সমুদ্রের মজা নিচ্ছেন। তো বিভিন্নজন বিভিন্নভাবে কিন্তু সময় কাটাচ্ছেন। এর আগে বহুবার কিন্তু আমি মন্দারমণি বেড়াতে এসেছি, কিন্তু এবার মন্দারমণি বেড়াতে এসে আমি একটা জিনিস বেশ ভালো লক্ষ্য করলাম। অন্যান্যবার বেড়াতে এসে মাছের একটা যে গন্ধ পাওয়া যায়, সেই গন্ধটা কিন্তু এবার আমি পাইনি। মাছের এই গন্ধটা যতই যাই হোক না কেন, কম বেশি কিন্তু সবারই একটু অস্বস্তির কারণ হয়। অন্যান্যবার মন্দারমণি বেড়াতে এসে সি বিচে নামিনি বা সমুদ্রের জলে পা ডুবাইনি, এটা কিন্তু কখনোই হয়নি। কিন্তু এবার সেটা আমি করেছি। এবার কিন্তু আমি একদমই সি বিচে নামিনি। নিরিবিলি বা শান্ত পরিবেশটা সি বিচে এবার না পাওয়ার কারণে আমার কিন্তু মন চাইছিল এখান থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে। তো সেই মতো আমি এখান থেকে কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যেতে থাকি। এখান থেকে বেরোনোর সময় একটা কথা মাথায় আসলো, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেলি। তোমাদেরকে বলবো, এখানে যে ফেরিওয়ালারা বসেন না, ওনাদের কাছ থেকে কম বেশি হলেও কিছু একটু কেনার চেষ্টা করো। কারণ ওনারা না এই যে জিনিসপত্র আছে এইগুলো বিক্রি করেই এগুলোর থেকে যে অর্থ উপার্জন হয়, সেই উপার্জনের টাকা দিয়ে ওনারা কিন্তু ওনাদের জীবিকা নির্বাহ করে থাকেন। তো আমরা সবাই যে সবসময় বেশি দামেরই সব কিছু কিনতে পারবো তার তো কোনো মানে নেই। কম বেশিও অনেক কিছুই কেনা যায়। প্রত্যেকের নিজের সাধ্য মতো কিছু কিনে ওনাদেরকে একটু সহযোগিতা করার চেষ্টা করো। তো ভীষণ গরমও লাগছিল, তা ভাবলাম আমিও একটুখানি ডাবের জল খেয়ে নিই। তো সেই মতো এই দাদার কাছে দাঁড়িয়ে পড়ি আর এই দাদার কাছ থেকে একটু ডাব কিনে নিই। দাদার কাছে এসে কেনার জন্য দাদা কিন্তু বেশ খুশি হয়েছিল, আর দাদার সঙ্গে বেশ খানিকটা সময় গল্প করেও আমি কিন্তু ওখানে কাটিয়ে দিই। এরপর গাড়ি নিয়ে মন্দারমণি থেকে বেরিয়ে যাওয়ার পর রাস্তা দিয়ে যেতে যেতে রেড ক্র্যাব বিচ চোখে পড়ে। এখানে কিন্তু অনেক লাল কাঁকড়ার দেখা পাওয়া যায়, প্রচুর লাল কাঁকড়া আছে। তাজপুর বিচে গেলে ওখান থেকে কিন্তু বোটে করে এই রেড ক্র্যাব বিচে আসা যায়। তো আমি যেহেতু বাই রোড এসেছি, তো আমি এখান দিয়ে একটা প্রপার্টির মধ্যে দিয়ে সি বিচের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে থাকি। প্রপার্টির মধ্যে দিয়ে যেতে যেতে আশপাশটা দেখতে থাকি। ঝাউ গাছগুলো দেখে মনে হচ্ছে যেন কেউ সুন্দর করে লাগিয়েছে। একটা ঝাউ গাছ থেকে আর একটা ঝাউ গাছে দোলনা টাঙানো রয়েছে, বেশ ভালো লাগছিল দেখতে। এই রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে আমার দুবলাগাড়ির সি বিচের কথাটা মনে পড়ে গেল। ওই রাস্তাটাও ঠিক এরকমই লাগছিল দেখতে। যারা আমার দীঘা ট্যুরের দ্বিতীয় পর্বটা দেখেছো তারা দেখবে দুবলাগাড়ির সি বিচটাও কিন্তু ঠিক এরকমই লাগছিল দেখতে।
এই বীচটা কিন্তু ভীষণ নির্জন, শান্ত প্রকৃতির, কোলাহলমুক্ত ও নিশ্চুপ। একটা মানুষেরও কিন্তু এখানে দেখা পাওয়া জুড়িমেলা ভার। তবে এটুকু বলতে পারি, এই বিচে আসলে তোমাদের সকলেরই কিন্তু ভালো লাগবে। শান্ত পরিবেশ তোমাদের মন কাড়বেই কাড়বে। তাজপুর সি বিচের মতোই এই বিচটাও কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। রেড ক্র্যাব বিচে পৌঁছে দূর থেকেই আবারও একটি জিনিস আমার নজরে আসলো। ভাবলাম একটু এগিয়ে গিয়ে দেখি জিনিসটা ঠিক কী। কাছাকাছি পৌঁছাতেই দেখলাম এটা একটা কচ্ছপের মৃতদেহ পড়ে রয়েছে। দেখে মনে হলো কচ্ছপটা বহুদিন আগেই মারা গেছে। হতে পারে এখানেই সে মরে পড়ে রয়েছে, বা হয়তো সমুদ্রের জলে সে ভেসে এসেছে এইখানে। এই রকম দৃশ্য আমার নজরে এই প্রথমবার, তাও আবার একই দিনে দুটো মৃতদেহ একসঙ্গে চোখে পড়ল। প্রথমটা ডলফিনের আর দ্বিতীয়টা কচ্ছপের। প্রায় আধ ঘন্টার মতো সময় কাটিয়ে আমি এই বিচ থেকে বেরিয়ে পড়লাম আমার বাড়ির উদ্দেশ্যে। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে দীঘার দিকে, আর ডান দিকের যে রাস্তাটা এটা চলে যাচ্ছে কলকাতার দিকে। ঘড়িতে এখন বাজে 3:30। আমি চলে এসেছি শেরে পাঞ্জাবে লাঞ্চ করতে। আধ ঘন্টা পর বসার জায়গা পেয়ে আমি খাবারটাকে অর্ডার করে দিই। আজকের দুপুরের খাবারে আমি নিয়েছিলাম রাইস, ডাল, মিক্সড ভেজ আর পনির পরাঠা। তো এই দিয়ে আজকে আমি আমার লাঞ্চটাকে কিন্তু কমপ্লিট করি। লাঞ্চ কমপ্লিট করে আমি আবার আমার বাড়ির দিকে রওনা দিই।
আমি চলে এসেছি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ফ্লাইওভারে। এটা বেলঘরিয়া থেকে কল্যাণীকে কানেক্ট করছে। এটা নতুন স্টার্ট হয়েছে, তো এটা স্টার্ট হওয়াতে মানুষের অনেক সুবিধা হয়ে গেছে। প্রথমে যে জ্যামটা হচ্ছিল রাস্তায়, সেই সমস্যাটা এখন আর হচ্ছে না, মানুষ সেটাকে এড়িয়ে চলতে পারছে। এই বেলঘরিয়া কল্যাণী এক্সপ্রেসওয়ে শুধু কলকাতা থেকে যে রাস্তাটা কল্যাণীর দিকে যাচ্ছে সেই রুটটাই চালু হয়েছে, সেই ফ্লাইওভারটাই চালু হয়েছে, কিন্তু ফেরার যেটা ফ্লাইওভার সেটা কিন্তু এখনও চালু হয়নি। তো সেটা শুরু হতে, সেটার এখনও কাজ চলছে। দেখুন ওপাশে দেখলে বুঝতে পারবেন। এটা শেষ হতে এখনও সময় লাগবে তো নিশ্চয়ই, কারণ বড় প্রজেক্ট সরকারের, তো সেক্ষেত্রে একটু সময় দিতেই হবে, আমাদেরও ধৈর্যও ধরতে হবে। তো এটা যেহেতু চালু হয়ে গেছে, আপনারা চাইলে এই রাস্তাটা এখন আপনারা নিতেই পারেন। তো আমি এখন উঠে পড়েছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে, যেটা কানেক্ট করছে এনএইচে গিয়ে। তো স্টার্ট হয়ে গেছে, এই যে এখানে বোর্ডে দেখাও যাচ্ছে লেখা বড়জাগুলি। এটার যাওয়ার আসার দুটোরই স্টার্ট হয়ে গেছে এটা। তো এটার ক্ষেত্রে সবারই সুবিধাও হয়েছে অনেকটাই। যেটা আগে ওয়ান ওয়েতে ছিল সেটা এখন ওয়ান ওয়েতে আর নেই, এটা আলাদাভাবে পুরোটাই করে দেওয়া হয়েছে। ব্রিজটা অনেকটাই বড়, বেশ অনেকটাই লং, আপনারাও দেখতে পাচ্ছেন ভিডিওতে। দেখতে ডান দিকে মাদারসাটকে ফেলে রেখে আমি কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমার বাড়ির দিকেই। হ্যাঁ, অনেকটা রাস্তা জার্নি করে, প্রায় 8 ঘন্টার মতো হবে। এতটা রাস্তা জার্নি করে আমি কিন্তু শেষমেশ এসে পৌঁছেছি আমার বাড়ির কাছাকাছি। আমার বাড়ি পৌঁছতে আর সময় লাগবে মিনিট 10-15 মতো। আজকে এখানেই শেষ করব। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো গল্প নিয়ে, অন্য কোনো নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই টাটা।